নমস্কার, আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে 4 জুলাই ভারতীয় শেয়ার বাজারে একটা কেলেঙ্কারি উন্মোচিত হলো। বলা যায় ভারতবর্ষের ওয়াচডগ অর্থাৎ শেয়ার বাজারের ওয়াচডগ সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, তারা 16 মাস ধরে অনুসন্ধান করে পেছনে লেগে লেগে ফ্যাক্ট ফাইন্ডিং করে শেষ পর্যন্ত একটি বিশেষ প্রোপ্রাইটারি কোম্পানিকে তারা চেপে ধরলেন, প্রমাণ প্রকাশ করলেন এবং বললেন যে আজ থেকে তোমরা অন্তত ভারতবর্ষের স্টক এক্সচেঞ্জগুলোতে কোনো ধরনের ডিরাইভেটিভস ট্রেডিং করতে পারবে না, ইনভেস্টমেন্ট করতে পারবে না, যতদিন না তোমরা নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারছো। এই কুখ্যাত বা বিখ্যাত কোম্পানিটার নাম জেন স্ট্রিট। ছোট কোম্পানি নয়, বিশ্ববিখ্যাত কোম্পানি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কোম্পানি, যারা বিশ্ব জুড়ে হইচই ফেলে দেয় তাদের ট্রেডিং স্ট্র্যাটেজিসগুলোর মাধ্যমে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি সেই ট্রেডিং স্ট্র্যাটেজিসগুলো আদপে আর কিছু না, সাধারণ বিনিয়োগকারী বা সাধারণ ট্রেডার্স যারা ছিলেন তাদের চরমে বিপদে ফেলে দিয়েছে এবং সেটা সেবি নিয়মের তোয়াক্কা না করেই তারা এই ধরনের কার্যকলাপ চালিয়েছে। কনফিউজড হচ্ছেন? একদম শুরু থেকে শুরু করা যাক। 3রা জুলাই সেবি তারা একটা রিপোর্ট প্রকাশ করে। 4 জুলাই সেটা জনসমক্ষে আসে। সেখানে এই জেন স্ট্রিট নামক বিখ্যাত কোম্পানিটা প্রোপ্রাইটারি ট্রেডিং, যারা নিজেদের রিসার্চ বেসড ইনভেস্টমেন্ট কোম্পানি হিসাবে নিজেদের জাহির করে থাকে, তাদের ওয়েবসাইটে গেলে বুঝতে পারবেন, তারা আর্থিক কেলেঙ্কারি বা তছরূপে নিজেদের জড়িয়ে ফেলেছে। কত টাকা প্রফিট করেছে জানেন বিগত 3 বছরে এই কোম্পানিটা ভারতীয় শেয়ার বাজার থেকে? 1 কোটি 2 কোটি টাকা না, 40,000 কোটি টাকার উপর। ঠিক শুনেছেন, 40,000 কোটি টাকার উপর এরা প্রফিট করেছে কেবলমাত্র ভারতীয় শেয়ার বাজার থেকে। এতটাই তাদের প্রফিটের প্রাবল্য এবং তাদের রেভিনিউ যে ভারতবর্ষে বিশ্ববিখ্যাত কোম্পানি যেমন গোল্ডম্যান স্যাক্স বা জেপি মর্গানের সমতুল্য প্রায় রেভিনিউ এনারা জেনারেট করছিল। কিন্তু কি পাওয়া গেল? যে তারা ট্রেডিং এ গন্ডগোল পাকিয়েছে এবং যার ফলে সাধারণ যারা ট্রেডার্স, যারা বিগত 2 বছর ধরে বুঝতে পারছিলেন না যে তারা ক্রমাগত কেন ট্রেডিং এ লস করে চলেছেন, উইকলি এক্সপায়ারি গুলোতে ক্রমাগত লস করে চলেছিলেন, কেন এত ভোলাটিলিটি বৃদ্ধি পাচ্ছে কেবলমাত্র এক্সপায়ারির দিন, সেটা আজকের খুলাসা হলো এবং সেটা নিয়ে আজকের এই ডিটেলড এপিসোড। একটা জিনিস তো বুঝতে পারছেন যে আমরা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা যখন ভারতবর্ষে বিনিয়োগ করে আমরা খুব খুশি হই। ভারতবর্ষে যখন এফআইআইরা তাদের সমস্ত কিছু বিক্রি করে দিয়ে বেরিয়ে যায়, তখন আমরা ভারতীয় অর্থনীতিকে দোষারোপ করি, আমরা নিজেদের ফল্ট ফাইন্ডিং করি, অর্থাৎ আমরাই দোষী, বিদেশিরা কেউ দোষী না। বুঝতে পারছেন তো? বিদেশিরাও অত্যন্ত দোষী হয়ে উঠতে পারে, ভারতীয় বিনিয়োগকারীদের সর্বনাশ অবধি করতে পারে এবং এক্ষেত্রে তাদের একটাই লক্ষ্য, ম্যাক্সিমাইজেশন অফ প্রফিট। সেই জন্য তারা এথিক্সের পরোয়া করে না, মরালিটির পরোয়া করে না, ন্যায় অন্যায়ের বিচার করে না, কেবল তাদের অর্থ চাই এবং সেটা অন্যায়ভাবে। কি অন্যায় তারা করেছে? তাহলে শুরু থেকে শুরু করা যাক। এই যে জেন স্ট্রিট নামক যে কোম্পানিটা, তারা একা এই কাজটা করেনি, তাদের সাঙ্গ পাঙ্গকে নিয়ে কাজ করেছে যাতে সেবির মনের সন্দেহ না আসে। কি করেছে তারা? এরকম প্রায় 15টা থেকে 16টা তাদের সহকারী ইনস্টিটিউশনকে সঙ্গে নিয়ে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্স নাম নিয়ে তারা ভারতবর্ষে ট্রেডিং করেছে এবং সার্কুলার ট্রেডিং করেছে। সার্কুলার ট্রেডিং মানে জানেন? সার্কুলার ট্রেডিং মানে হচ্ছে আমারই বন্ধুদের মধ্যে আমরা নিজেরাই একই কোম্পানির শেয়ার দিনের পর দিন কেনা বেচা নিজেদের মধ্যেই করছি। সেটা 1 লাখ 2 লাখ টাকার ব্যাপার না, সেটা হাজার হাজার কোটি টাকা ট্রেডিং করছি। খুব স্বাভাবিকভাবে একটা কোম্পানিতে যখন হাজার হাজার কোটি টাকা ট্রেডিং হচ্ছে, খুব সেই ক্ষেত্রে সেই স্টকটা হয় উঠছে নতুবা নামছে। যখন তারা শর্ট করছেন তখন সেটা শেয়ারের দর নেমে যাচ্ছে, যখন তারা কেনাবেচা করছেন, কেনাবেচা করতে করতে সেই শেয়ারের দামটা তুলে দিচ্ছেন এবং যখন রিটেল ইনভেস্টার্সরা যারা গালিবেল, যারা সন্দেহ করছে না, তারা ভাবছেন কেবলমাত্র এটা শেয়ারের অ্যাপ্রিসিয়েশন হচ্ছে শেয়ারের ফান্ডামেন্টাল কোয়ালিটিসের জন্য বা টেকনিক্যাল কারণে, তারা যখন সেই শেয়ারে এন্ট্রি নিচ্ছেন তার কিছুদিনের মধ্যেই এরা শেয়ারগুলো ডাম্প করে দিচ্ছে। এটা গেল একটা পদ্ধতি। এবং এদের সবচেয়ে বড় যেটা অন্যায় এরা করেছে, যে এরা এমন ধরনের একটা স্ট্র্যাটেজি নিয়েছে যেটা এরা নাম দিয়েছে বাজিগার। ভাবুন, এর নামটা এটা দিয়েছে বাজিগার। কি করেছে মনে করেন? যদি বাজিগার শাহরুখ খানের ফিল্মটা দেখেন, সেখানে জানেন যে একজন মানুষ ন্যায় পাওয়ার জন্য তারা অন্যায় করে থাকে, সেই মানুষটি। এরা এক্স্যাক্টলি তারা ন্যায় তো করেনি, তারা অন্যায় করছে, করে ওয়েলথ ক্রিয়েট করার চেষ্টা করছে।
এরা বিশেষ করে এরা টার্গেট করতো উইকলি এক্সপায়ারিগুলো, অর্থাৎ সপ্তাহে একটি বিশেষ দিন যেখানে উইকলি এক্সপায়ারি হতো, ওই দিন সকালবেলা তার বিপুল পরিমাণ তারা বিশেষ করে ব্যাংক নিফটির হয় অপশনস বা ফিউচার্স কিনে নিত, বিপুল পরিমাণ, 1 টাকা 2 টাকা না, হাজার হাজার কোটি টাকা। এবার আপনারা প্রশ্ন করতেই পারেন যে তাহলে আমাদের ভারতের ইনস্টিটিউশনসরা কিছু করতে পারলো না কেন? কারণটা এইটা যে যেখানে জেন স্ট্রিটের মতন কোম্পানি তারা কাজ করছে, সেখানে হাজার হাজার কোটি টাকার খেলা খেলছে, সেখানে আমাদের যে ইনস্টিটিউশনসগুলো রয়েছে তারা বেসিক্যালি হয়তো 400-500 কোটি টাকা নিয়ে কাজ করছে, তার ফলে তারা কোনোদিনই এঁটে উঠতে পারছিল না, বিশেষ করে জেন স্ট্রিটের মতন কোম্পানির সঙ্গে। এবার সকালবেলা তারা এক্সপায়ার দিন এই ব্যাংক নিফটি যে মুহূর্তে কয়েকশো কোটি টাকার বা কয়েক হাজার কোটি টাকার তারা এই অপশনস বা ফিউচার্স কিনে নিল, শেয়ারের দাম সেই অবভিয়াসলি সেই এক্সপায়ারি ডেটে ওই ফিউচার্স বা ওই অপশনসের দাম হু করে বাড়তে থাকলো। এইবার ওই একই দিনে যেদিন এক্সপায়ারি হবে সেই দিন কিছুক্ষণ ট্রেডিং বন্ধ হওয়ার কিছুক্ষণ আগে তারা প্রচুর পরিমাণ পুট কিনে নিল অথবা তারা কল বিক্রি করে দিল। তার ফলে যেটা দাঁড়ালো, প্রচুর পরিমাণ কল বিক্রি করে দেওয়া ইজ অ্যাকিং টু পুট কেনা, এবং একই সঙ্গে তারা পুট কিনলো। তার ফলে শেয়ারের দাম ক্রমাগত নিচে নামতে শুরু করলো। একদিকে সকালের দিকে তারা প্রচুর পরিমাণ তারা অপশনস কিনছে বা ফিউচার্স কিনছে, শেয়ারের দাম হু করে বাড়িয়ে দিচ্ছে, এর ফলে যারা রিটেল ট্রেডার্স তারা ঢুকে যাচ্ছে। এর ঠিক বিকেলের দিকে তারা ঠিক উল্টো কাজটি করছে, তার ফলে যেটা দেখছেন যে হু করে সেই এক্সপায়ারিগুলোর যে এক্সপায়ারি যে প্রোডাক্টসগুলো ছিল সেগুলোর দাম কমতে শুরু করছে। তার মানে যেটা দাঁড়াচ্ছে তারা সকালেও প্রফিট করছে, তারা বিকেলেও প্রফিট করছে। কত টাকা তারা প্রফিট করেছে বলেছিলাম? 40,000 কোটি টাকার উপর। এইবার সেবি যেটা খুঁজে বের করেছেন ইনভেস্টিগেশন করে, দেখা যাচ্ছে প্রায় 4,800 কোটি টাকারও বেশি তারা ইল্লিগাল প্রফিট করেছে। প্রায় $580 মিলিয়ন তারা ইল্লিগাল প্রফিট করেছে। সেবি তাদের নির্দেশ দিয়েছে এক্ষুনি তোমরা তোমাদের এই $580 মিলিয়ন একটা এসক্রাও অ্যাকাউন্টে জমা রাখো, এই টাকা তোমরা ছুতে পারবে না যতক্ষণ না নিজেদের নির্দোষ প্রমাণ করছো। স্বাভাবিকভাবে জেন স্ট্রিট বলেছে না আমরা এরকম কোনো অন্যায় করিনি, আমরা ফুললি কমপ্লায়েন্ট উইথ দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস, আমরা সমস্ত সহযোগিতা করব। এই যে 2-3 বছর ধরে খেলা চলছিল, এর সরাসরি প্রভাব পড়েছে রিটেল ট্রেডার্সদের উপর। সেবির 23শে সেপ্টেম্বর সেবি একটা রিপোর্ট প্রকাশ করে 2024-এ, সেইখানে পিআর নাম্বার 37/2024। সেখানে তার টাইটেলটা হচ্ছে আপডেটেড সেবি স্টাডি রিভিলস 93% of individual traders incurred losses in equity futures and options between fiscal year 2024 and fiscal year 2022 and fiscal year 2024. Aggregate losses exceeded 1.8 lakh crores over 3 years. 1,80,000 কোটি টাকার উপর লস করেছেন সাধারণ ট্রেডার্সরা। ভাবতে পারছেন? 93%, 100টা লোকের মধ্যে 93টা মানুষ তাদের হার্ড আর্নড মানি তারা লস করেছেন এই শেয়ার মার্কেটে। এবং সেই কারণে সেবি বারবার সেই সময় সতর্ক করছিল এরম করে হঠাৎ করে এক্সপায়ারিতে না জেনে না শুনে বিনিয়োগ করতে যাবেন না, বিপদে পড়বেন। এর ফলে সেবি কিছু মেজার্স নিয়েছিল। আগে যে অপশনসগুলোর দাম অত্যন্ত কম ছিল, যে লটগুলো, সেগুলো এখন বিপুলভাবে বাড়িয়ে দিয়েছেন এবং সঙ্গত কারণে বৃদ্ধি করেছেন যাতে রিটেল ইনভেস্টার্সদের তীব্র বা ট্রেডার্সদের লস না হয়। এখন বোঝা যাচ্ছে এই বিগত 3 বছরে যেখানে এই জেন স্ট্রিট তারা 40,000 কোটি টাকার উপর তারা প্রফিট করেছে, তারা কেন প্রফিট করেছে এবং কারা লস করেছে? আমাদের হতভাগ্য ছোট ছোট যারা ট্রেডার্স রয়েছেন তারা। তার ফলে যেটা দাঁড়াচ্ছে যে আপনি যতই ট্রেডিং শিখে আসুন না কেন, আপনি যতই টেকনিক্যালস জানুন না কেন, আপনার যত এক্সপিরিয়েন্স থাকুন না কেন, এই 3 বছরে আপনি নিজেকে অবিশ্বাস করতে শুরু করেছেন, নিজের মধ্যে আত্মগ্লানিতে ভুগেছেন, নিজে বিশ্বাস করতে শুরু করেছেন যে শেয়ার বাজার আপনার জন্য নয়, সুবিশ্বাস করতে শুরু করেছেন যে সবাই চোর। এইবার আপনাদের হয়তো বা একটু কনফিডেন্স ফিরে আসবে, কারণ একটা জিনিস তো বুঝতে পারলেন যে সেবি 16 মাস ধরে যখন ইনভেস্টিগেট করলো, তার মানে সেবি এটা সহজে ছেড়ে দেননি। ভারতের রেপুটেশন নষ্ট হচ্ছিল, তীব্রভাবে একটা জুয়া খেলায় রূপান্তরিত হয়ে যাচ্ছিল। পৃথিবীর মোট অপশনস ট্রেডিং এর 89% ট্রেডিং কেবলমাত্র ভারতবর্ষে হচ্ছিল, কোন রকম কিন্তু ওয়েলথ ফরমেশন হচ্ছিল না, ভারতবর্ষের কোনো কাজে লাগছিল না, এটা ফাঁকায় উড়ে যাচ্ছিল, বিদেশিরা লুটে পুটে খেয়ে নিয়ে চলে যাচ্ছিল। এই জায়গাটায় দাঁড়িয়ে জেন স্ট্রিট আমাদের চোখ আরেকবারের জন্য খুলে দিল যে দেশের মধ্যে ডিআইআইরা বিনিয়োগ করাটা মানে তারা বোকা, এবং ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্সরা বিনিয়োগ তুলে চলে যাওয়া মানে তারা চালাক, এটা নয়।
তারা এখানে উদ্দেশ্যটাই তাদের এইটা যে এখানে এসছে তারা প্রফিট করতে, এটা বারবার মাথায় থাকবে, যা এটা মাথায় আমাদের রাখতে হবে। এইবার আমাদের যেটা আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে যে তারপর এর ইমপ্লিকেশনস কি কি হতে পারে, ম্যাক্সিমাম সেবি কি করতে পারে। সেবিরও তো হাত পা বাঁধা, সবকিছু তো তারা আইন তো নিজের হাতে নিতে পারে না, তাদের লিমিটেড ক্ষমতা রয়েছে। হ্যাঁ, সুবিশাল ক্ষমতা শেয়ার বাজারে, কিন্তু শাস্তি দেওয়ার ব্যাপারে সেবি ম্যাক্সিমাম তাদেরকে পেনাল্টি ইম্পোজ করতে পারে যদি তারা দোষী সাব্যস্ত হয়, বা কয়েক মাসের জন্য তাদের ডিবার করতে পারে, ম্যাক্সিমাম এইটুকু। এরকম সংস্থা, বিদেশি সংস্থা ভবিষ্যতে বিদেশ মানে আসবে না ভারতবর্ষে এরকম নয়, কারণ এরা কাদের সঙ্গে অপারেট করছিল, এরা জেএসআই জেন স্ট্রেট ইনভেস্টমেন্ট, জেএসআই 2 অর্থাৎ জেন স্ট্রেট ইনভেস্টমেন্ট 2 এরকম প্রায় 15-16টা অন্যান্য ফার্মের সঙ্গে তারা এই পরিকল্পনাটা তারা ছকে ফেলেছিল এবং সেই অনুযায়ী কাজ করছিল, যার ফলে এই সাংঘাতিক প্রফিট তারা জেনারেট করতে পেরেছে, বিশেষ করে অপশনস এবং ফিউচার্সের মাধ্যমে। আমাদের একটা জিনিস শিখতে হবে, বুঝতে হবে। দেখুন, আমি কোনো রকম ট্রেডিং এর বিরুদ্ধে, ফিউচার্স অ্যান্ড অপশনস এর বিরুদ্ধে কিছুই বলার আমার নেই। এইগুলো তৈরি হয়েছে, উদ্দেশ্যটা একটাই ছিল যে অপশনসগুলো সেগুলো বেসিক্যালি একটা ইন্স্যুরেন্স, একটা ইন্স্যুরেন্স টুল হিসাবে কাজ করবে। সেই ইন্স্যুরেন্স টুল অর্থাৎ শেয়ার বাজার যদি পড়বে এরকম সম্ভাবনা থাকে, তখন মানুষ পুট কিনে নিজের যেটা অলরেডি ইনভেস্টেড অ্যামাউন্ট সেটাকে বাঁচাবার চেষ্টা করবে। সেক্ষেত্রে যদি শেয়ার বাজার পড়ে তাদের ইনভেস্টমেন্ট নেমে যায়, সেক্ষেত্রে পুটের যেটা দাম সেটা বৃদ্ধি পেয়ে সেই লসটাকে অফসেট করবে। একই কথা কলের ক্ষেত্রে সাথে, যখন শেয়ার বাজার উঠবে মনে হচ্ছে তখন মানুষ কল কেনেন, যাতে শেয়ার বাজার উঠলে কলটা তার যে ইনভেস্টেড অ্যামাউন্ট সেটাকে অ্যাকসেন্চুয়েট করে, বৃদ্ধি করা, এটাই তো উদ্দেশ্য। কিন্তু মানুষ কি করলেন, মানুষ এটা না বুঝে র্যান্ডামলি তারা অপশনস কিনতে শুরু করলেন, অপশনস ইনভেস্ট করতে শুরু করলেন, অর্থ হারাতে শুরু করলেন। অর্থাৎ এবার দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের ক্ষেত্রে দেখুন তাদের একটা দুটো ডিসিশন ভুল হবেই স্বাভাবিকভাবে, 3টেও হতে পারে, 4টেও হতে পারে 10টার মধ্যে, কিন্তু তাদের যদি 10টার মধ্যে 6টা তাদের ইনভেস্টমেন্ট রাইট প্রুভড হয়, তারা ডেফিনেটলি ওয়েলথ ক্রিয়েট করবেন। ওয়েলথ লং টার্ম ইনভেস্টার্সদের এইটা একটা বড় সুবিধা যে তারা যখন ফান্ডামেন্টালি কোয়ালিটি দুর্দান্ত কোম্পানিগুলোতে বিনিয়োগ করেন, তখন ইনভেরিয়েবলি সেটা ওয়েলথ ক্রিয়েট করে দেয়। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যাতে আমাদের পারচেজিং যে ক্যাপাসিটি টাকা সেটা মেনটেন থাকে, ইনফ্লেশনকে বিট করা যায়, কয়েক পার্সেন্ট আমরা এক্সট্রা যাতে ইনফ্লেশনকে বিট করে পাই, এটাই তো আমাদের উদ্দেশ্য, যাতে আমাদের পারচেসিং ক্যাপাবিলিটি মেনটেন হয়, ওয়েলথ আমরা ক্রিয়েট করতে পারি, প্যাসিভ ইনকাম ক্রিয়েট করতে পারি। এইটা কিন্তু ফিউচার্স এন্ড অপশনস এর ক্ষেত্রে হচ্ছিল না, এটা তো প্রমাণ হয়ে যাচ্ছে। একজন মানুষ হয়তো সারা বছরের জন্য রোজগার করলেন, দেখা যাচ্ছে যে তিনি কন্টিনিউয়াস কিন্তু এই অপশনস থেকে বা এই ট্রেডিং থেকে তিনি কিন্তু কন্টিনিউয়াস ওয়েলথ ক্রিয়েট করতে পারছেন। দেখুন, একটা দুটো তিনটে এক্সেপশন কিন্তু প্রুভস দ্য ল, এক্সেপশন সবসময় লকে প্রমাণ করে, তার মানে দ্যাট ডাজন্ট বিকাম দ্য ল। সুতরাং আমাদের সবসময় মাথায় রাখতে হবে বাঙালি বিনিয়োগকারীদের যে প্রথম নিয়ম, যেটা ওয়ারেন বাফেট বলেছে, নেভার লুজ মানি ইন দ্য শেয়ার মার্কেট, কখনো হেলায় টাকা নষ্ট করবেন না। মা লক্ষ্মী তো আফটার অল, তিনি চঞ্চলা, তাকে উন্নয় বিনয় করে ভারতবর্ষে মানে নিজের বাড়িতে আনতে যে পরিমাণ কষ্ট হয়, তিনি যদি রাগ করেন তার পলক পড়তে সময় লাগে না, তিনি কিন্তু ছেড়ে চলে যান। সুতরাং মা লক্ষ্মীকে যথার্থ সম্মান দিতে হবে, টাকাকে কিন্তু যথার্থভাবে ব্যবহার করতে হবে, রাইটফুলি ইউজ করতে হবে, ওয়েলথ ক্রিয়েশনের কাজে লাগাতে হবে। কেউ একদিনে কিন্তু বড়লোক হয় না। একটা প্রবাদই আছে যে রোম ইজ নট বিল্ট ইন আ ডে। রোম নগরী তার তার যেটা ওয়েলথ, সম্পদের জন্য বিখ্যাত ছিল, তার প্রাচুর্যের জন্য বিখ্যাত ছিল, তার সংস্কৃতির জন্য বিখ্যাত ছিল, পাওয়ারফুল আর্মি ছিল, সেটা একদিনে তৈরি হয়নি, বহু জেনারেশন লেগেছে। শেয়ার বাজারে ওয়েলথ ক্রিয়েট হবে, কেন হবে না? কিন্তু শেয়ার বাজারে সময় দিতে হবে কোম্পানিগুলোকে। কোম্পানিগুলো তো ব্যবসা করছে, তাদের ব্যবসা কখনো কখনো খারাপ রেজাল্টস হবে, ব্যবসায় কখনো ভালো রেজাল্টস হবে, অর্থনীতি কখনো ভালো করবে, অর্থনীতি কখনো খারাপ করবে, এই অনুযায়ী কিন্তু কোম্পানিগুলো এগিয়ে চলবে। ভবিষ্যতের কোম্পানিগুলোর কথা আমাদের ভাবতে হবে। সবকিছুতে দেখুন, এটা কখনো বলা যায় না শেয়ার মার্কেটেই কেবলমাত্র রিস্ক রয়েছে। যে কোনো অ্যাসেটে একটা আন্ডারলাইন রিস্ক থাকে, সেটা ক্রিপ্টো বলুন, সেটা ফিক্সড অ্যাসেট বলুন, সেটা ইকুইটি মার্কেটস বলুন, বা সেটা ল্যান্ড বলুন বা গোল্ড বলুন, যাই বলুন না কেন, সব কিছুর একটা আন্ডারলাইন রিস্ক থাকে। সেই রিস্কটাকে ম্যানেজ করাই কিন্তু আমাদের উদ্দেশ্য। শেয়ার বাজারেও সেই রিস্কটাকে মিটিগেট করার জন্য, কমিয়ে আনার জন্য আমাদের যেটা করতে হয়, দীর্ঘমেয়াদী সময় ধরে ভালো কোম্পানির শেয়ার হোল্ড করে রাখলে মানুষের সম্পদ সৃষ্টি হয়। আপনারা হয়তো একজন মানে যিনি টেকনিক্যাল অ্যানালিসিস ফলো করেন, এরকম হয়তো হাতে গোনা কয়েকজন 2-3জনকে পাবেন, কিন্তু যারা দীর্ঘমেয়াদী সময় ধরে বিনিয়োগ করে যাচ্ছেন তাদের সংখ্যা অসংখ্য, এক্ষুনি মুখে বলে দেওয়া যায় এতজন। কিন্তু আপনাকে ভাবনা চিন্তা করতে হবে যে সত্যি সত্যি ট্রেডিং করে কি কেউ এই ধরনের জেনারেশনাল ওয়েলথ ক্রিয়েট করতে পারছে? এইটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।
তারপর যেটা দাঁড়াচ্ছে যে এর প্রভাবটা, অর্থাৎ যে আজকে যে জেমস স্ট্রিট নিয়ে যে কেলেঙ্কারিটা হলো তার প্রভাব কার উপর পড়লো? তার প্রভাব পড়লো ক্যাপিটাল মার্কেট সেক্টরের উপর। ক্যাপিটাল মার্কেট সেক্টর এর আগে বুঝিয়েছি, আরেকবার বলছি, ক্যাপিটাল মার্কেট সেক্টর মানে সেই ধরনের কোম্পানিগুলো বা তাদের স্টকগুলো যেগুলো হয় রিপোজিটরি বা ডিপোজিটরি, যেগুলো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা মিউচুয়াল ফান্ডস হাউসেস, সেই ধরনের কোম্পানি যারা ব্রোকিং হাউসেস, এইগুলোকে আমরা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বলবো, এইগুলোকে আমরা ক্যাপিটাল মার্কেট কোম্পানিজ বলে থাকি। আজকে দেখুন তো তার সরাসরি প্রভাব, এই জেন মার্কেট কেলেঙ্কারি সরাসরি প্রভাব পড়েছে সমস্ত ক্যাপিটাল মার্কেট স্টকসগুলোতে। কেন সেটা একটু আসবো। প্রথমে বলে নিই কোন কোন স্টক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এঞ্জেল 1 5.96%, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ প্রাইস বলছি। তারপর বিএসই, বোম্বে স্টক এক্সচেঞ্জের দাম, সেটা 6.69% পতন। সিডিএসএল ডিপোজিটারি 2.39% পতন। এরপর আইআইএফএল ক্যাপিটাল সার্ভিসেস 3.05% পতন। মতিলাল অসওয়াল 1.17% পতন। নিপন ইন্ডিয়া লাইট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি 1.69% পতন। নুভামা, এই কোম্পানিটার উপর নজর রাখুন, নুভামা ওয়েলথ ম্যানেজমেন্ট 11.28% পতন। 11.28%। কেন সেটাতে আসবো। অর্থাৎ কেবলমাত্র একটা কোম্পানি মোরলেস আজকে পজিটিভে বন্ধ হয়েছে, আইসিআইসিআই সিকিউরিটিজ প্রায় 2%-এর উপর উত্থান দিয়ে গিয়েছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। এইবার এই স্টকসগুলোতে পতন হওয়ার আগে নুভামাকে নিয়ে আলোচনা করি। নুভামা ওয়েলথ ম্যানেজমেন্টে প্রায় 11.5%-এর কাছাকাছি পতন কেন হলো? একটা কথাই আছে, সৎসঙ্গের স্বর্গবাস আর বৎসঙ্গে খুব স্বাভাবিকভাবে নরকবাস বা নরকদর্শন। খারাপ লোকের সঙ্গে মিশলে মানুষ খারাপ হয়ে যাওয়ার প্রবণতাটাই বেশি। এইবার নুভামা ওয়েলথ সার্ভিসেসের মানে যেটা জেন স্ট্রিট যে কোম্পানিটা, তার লোকাল পার্টনার ছিল হচ্ছে নুভামা ওয়েলথ ম্যানেজমেন্ট। তার মানে নুভামা ওয়েলথ ম্যানেজমেন্ট দোষী সেবি একবারের জন্য উল্লেখ করেনি বা বলেনি, কেবল লোকাল পার্টনার, যেহেতু জেন স্ট্রিট তাদের লোকাল পার্টনার ছিল, ফলে মানুষের সন্দেহ তীব্রতর হয়েছে এই নুভামা ওয়েলথ ম্যানেজমেন্টের প্রতি। তারা আতঙ্কে এই কোম্পানির শেয়ার বিক্রি করেছে। আপনারা বলতে পারেন তাহলে বোম্বে স্টক এক্সচেঞ্জ কি দোষ করলো? খেয়াল করে দেখুন, বোম্বে স্টক এক্সচেঞ্জ কি করে? তারা কমিশন পায় কোনো লিস্টিং এর জন্য, আইপিও। তারা এই যে ট্রেডিং হচ্ছে, বিপুল পরিমাণ হাজার হাজার কোটি টাকার ট্রেডিং হচ্ছে, তার ফলে তারা একটা কমিশন পাচ্ছে। এই যত পরিমাণ বাড়বে, যত ভলিউম বাড়বে ট্রেডিংয়ে, তত তারা একটা কমিশন পাবে। ফলে যত বেশি মানুষ ট্রেডিং করবেন, যত বেশি মানুষ ইনভেস্টমেন্ট করবেন তাদের স্টক এক্সচেঞ্জের মাধ্যমে, তত কিন্তু বোম্বে স্টক এক্সচেঞ্জের রেভিনিউ বা প্রফিটেবিলিটি বৃদ্ধি হবে। এইবার যেহেতু ওয়াল স্ট্রিটের জেন স্ট্রিটের মতন কোম্পানিগুলো বিপুল পরিমাণ তারা ট্রেডিং ভলিউম দেখাতো, ফলে এই ধরনের স্টক এক্সচেঞ্জগুলো, সে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বলুন বা বোম্বে স্টক এক্সচেঞ্জ বলুন, এদের দুর্দান্ত লাভ হতো। এইবার যদি জেন স্ট্রিটকে সেবি যেটা করেছে, তাদেরকে ট্রেডিং থেকে বিরত করেছে, প্রহিবিট করেছে, তার ফলে ভলিউম, যে ট্রেডিং ভলিউম, সেটা সাংঘাতিকভাবে পড়তে বাধ্য, রেভিনিউ কমতে বাধ্য, প্রফিটেবিলিটি কমতে বাধ্য। তার ফলে বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জে কিন্তু আমরা এই ধরনের পতন দেখেছি। এবার চলে আসি হচ্ছে যে সিডিএসএল, একই ব্যাপার। সিডিএসএল ওই কমিশন পায়, যত বেশি ডিম্যাট অ্যাকাউন্টস খোলা হবে। মানুষ আতঙ্কিত হয়েছে, যদি এই ভয়ে পেয়ে মানুষজন আর নতুন করে তারা ব্রোকারে, মানে যদি এই ধরনের ডিম্যাট অ্যাকাউন্ট না খুলে, এটা মানে অমূলক ভীতি, এরকম হবে না, মানুষ ডিম্যাট অ্যাকাউন্ট যেরকম খুলছেন সেরকমই খুলবেন। কিন্তু ভীতির কোনো তো কারণ থাকে না, কোনো জাস্টিফিকেশন থাকে না। ফলে সিডিএসএলও আজকের আমরা এই ধরনের শেয়ার বিক্রি দেখেছি। একই কথা মতিলাল অসওয়ালের ক্ষেত্রে, নিপ্পন লাইফ ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ক্ষেত্রে, এবং অন্যান্য কোম্পানিজ যেগুলো প্রায় এঞ্জেল ওয়ানের ক্ষেত্রে একই ব্যাপার। এঞ্জেল ওয়ান একই দিকে তারা ব্রোকিং হাউসও বটে, আবার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হওয়ার দিকেও এগোচ্ছে। ফলে ওভারঅল যেটা দাঁড়াচ্ছে যে এই প্রত্যেকটা কোম্পানি আজকে তো এফেক্টেড হয়েছে, এবং আতঙ্কটা খুব যেটা জায়গায় দাঁড়িয়েছে, যদি এদের ট্রেডিং ভলিউম কমে যায়, এরা সবাই এফেক্টেড হবে, এদের রেভিনিউ এবং প্রফিট কমবে। ঠিক সেই কারণেই ক্যাপিটাল মার্কেট স্টকসগুলো আজকের যেটাকে বলে, সেগুলোতে আমরা ধস দেখেছি বা পতন দেখেছি। ওভারঅল মার্কেট দেখুন, মার্কেটে কিন্তু একটা অদ্ভুত একটা আজকে মার্কেট পজিটিভ বন্ধ হয়েছে। নিফটি সেন্সেক্স দুটোই পজিটিভে বন্ধ হয়েছে। আপনাদের একবার মনে হলো না কেন নিফটি এবং সেন্সেক্স দুটোই পজিটিভে বন্ধ হয়েছে? তার কারণটা মানুষ একটা স্বস্তি নিঃশ্বাস ফেলেছে, মানুষ জানতে পেরেছে দোষী ধরা পড়েছে। এরকম ধরনের দেখুন, যেটা হচ্ছিল যে এক্সপায়ারির দিন এক একটা স্টক অপশন 10 টাকার দাম, সেটা 30-40 গুণ বেড়ে যাচ্ছে কয়েক মিনিটের মধ্যে। 10 টাকার দাম 300, 400, 500 টাকা দাম হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে? আবার শেয়ারের যখন ওই এক্সপায়ারি ঠিক আগে মানে খাপ করে শেয়ারের দাম নেমে যাচ্ছে, মানুষ বুঝতেই পারছেন না এক্স্যাক্টলি হচ্ছে কি। সেইটা ধরা পড়লো, মানুষ আশ্বস্ত হলেন। ফলে শেয়ার বাজারে একটা বড় অপরাধী ধরা পড়লো, মানুষ মনে করলেন যে আমরা অপরাধের হাত থেকে মুক্তি পেলাম। এই কারণে আজকের শেয়ার বাজারে কিন্তু আমরা স্বস্তি একটা দেখলাম। প্রাথমিকভাবে কিন্তু শেয়ার বাজারে একটা পতন ইনিশিয়ালি এসেছিল যখন এই খবরটা প্রকাশ পায়, তারপর সেখান থেকে মার্কেট রিকভার করতে শুরু করে। যাই হোক, এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
যে স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে, ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিক্রি করি আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করা হয় না। আমি যে কোম্পানিগুলোর নাম দিলাম কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন পারপাস বা উদাহরণ হিসেবে আমার কথা শুনে যদি কোনো শেয়ারে আপনারা বিনিয়োগ করেন ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন বা নিজে নিজে ডিউ ডিলিজেন্স করুন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবার সাথে যেটা বলে থাকি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিন, প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং যদি সত্যিই মনে হয় এই ধরনের এপিসোড আমাদের বাঙালি ভাই বোনদের কিছুমাত্র কাজে লাগবে, তাদের জীবনে ভ্যালু অ্যাড করতে সক্ষম, প্লিজ নিজে নিজে গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য নমস্কার।